অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, প্রায় 6 মাস পর। এতদিন পড়ালেখার জন্য বাড়িতে আসতে পারি নাই, তাই 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছি। বাস কাউন্টারে বসে আছি, বাস আসতে এখনও 5 মিনিট বাকি আছে। বাস চলে আসছে, তাই দেরি না করে বাসে উঠে পড়লাম। বাসের টিকিট অনুযায়ী সিটে গিয়ে দেখি একটি মেয়ে বসে আছে। এক্সকিউজ মি, আপনি কি এই সিটে বসবেন নাকি? কেন? এই সিটটা আমি ভাড়া করেছি, আর আপনি বসে আছেন তাই। ও আচ্ছা, আমি এই সিটে বসবো। আমার প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। আমি আর কিছু না বলে সিটে বসে পড়লাম। ব্যাগ থেকে হেডফোন বের করে কানে দিয়ে গান শুনতেছিলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। এবার আপনাদের পরিচয়টা দেই। আমি সাইফুল ইসলাম পারভেজ। এবার অনার্স 2য় বর্ষে পড়ি, কক্সবাজার। আমি বাবা মায়ের 2য় সন্তান। আমার বড় ভাই আছে, সে অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। বাসের মধ্যে ঘুমিয়েছিলাম, হঠাৎ একটা ঝাঁকুনির কারণে আমি হুমড়ি খেয়ে পাশে বসা মেয়েটার গায়ে পড়লাম। সরি, আসলে আমি ইচ্ছে করে আপনার গায়ে পড়ি নাই, হঠাৎ ঝাঁকুনির কারণে পড়ে গেছি। আমি বুঝতে পারছি, সমস্যা নেই। বাহ, মেয়েটা তো ভালো। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে কেলেঙ্কারি হয়ে যেত। একটা কথা বলি? জি বলেন। না মানে আপনার নামটা জানতে পারি? কেন? না, এই যে আমি আর আপনি একসাথে জার্নি করছি, অথচ কেউ কথা বলছে না। এতে আপনার না হলেও আমার বোরিং লাগছে। পরিচিত হলে গল্প করে যাওয়া যেত, এতে জার্নিটাও আনন্দদায়ক হতো। ঠিক বলেছেন। আমি রুবি, রুবি ইসলাম। আর আপনি? জি, আমি পারভেজ। তা আপনি কিসে পড়েন? এই তো অনার্স 2য় বর্ষে। আপনি? আমিও তো অনার্স 2য় বর্ষে পড়ি। এইভাবে অনেক গল্প করলাম। বাস নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে। ওহে, আমি আর রবি একই শহরে থাকি। বাস থেকে নেমে দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তো অবাক, কারণ আমি যে বাসায় আসবো তা তো কাউকে বলি নাই। তাহলে ভাইয়া জানলো কিভাবে? আমি রবির কাছ থেকে বিদায় নিয়ে সামনে তাকিয়ে দেখি ভাইয়া উধাও। অদ্ভুত, এইমাত্র দেখলাম ভাইয়া দাঁড়িয়ে আছে, এখন দেখি কেউ নাই। মনে হয় ভুল দেখছি। তাই আর কিছু না ভেবে বাসায় এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দেখে আমি দাঁড়িয়ে আছি। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো আম্মু? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আর আসার সময় বলে আসবি না? সারপ্রাইজ আম্মু, আমিও ভালো আছি। দেখি সরো, ভিতরে যাব। ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে আম্মুকে বললাম, আব্বু আম্মু ভাইয়া কই? তোর আব্বু অফিসে, আর তোর ভাইয়া ভার্সিটি গেছে। ওহ, আপনাদের বলতে ভুলে গেছি, আমার ভাইয়া রাজনীতি করে। তারপর খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। একেবারে রাত্রে ঘুম থেকে উঠলাম। উঠে আব্বুর সাথে দেখা করে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া আসবো? আরে আয়, বস। তা কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আসলে আমরা একে অপরকে তুই করে বলি। ভালো। তা তোর লেখাপড়ার খবর কি? মোটামুটি ভালো। তুই একটু বস, আমি ওয়াশরুম থেকে আসছি। তারপর ভাইয়া চলে গেল। আমি বসে আছি, কিছুক্ষণ পর ভাইয়ার মোবাইলটা বেজে উঠলো। পরপর 4বার ফোন আসলো। ভাইয়ার আসতে দেরি দেখে আমি পিক করলাম। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলল, এই তোমার ফোন পিক করতে এত দেরি হয় কেন? আর আজকে না আমার বাস স্টপ থেকে পিক করার কথা ছিল? দেখুন ভাইয়া ওয়াশরুমে গেছে, আর আপনি অনেকবার ফোন দিচ্ছেন, তাই আমি পিক করলাম। বলার সাথে সাথে ফোন কেটে দিল। কিছুক্ষণ পর ভাইয়া রুমে আসলো। মেয়েটা কে? কোন মেয়ে? যার সাথে লুতুপুতু করতেছো? কি সব আজে বাজে কথা বলছিস? বাজে কথা না, এ কথা বলে আমি ভাইয়ার মোবাইলটা তার হাতে দিলাম। যে নাম্বার থেকে কল আসলো সেটা মাই লাইফ নামে সেভ করা। ভাইয়া নাম্বার দেখে থতমত হয়ে বলল, একটা রং নাম্বার। ভাইয়া তুই আমাকে রং নাম্বার সম্পর্কে শেখাতে আসছিস? এই যা তো, এসব ফালতু পেঁচাল ভালো লাগছে না। ঠিক আছে, আমি আব্বুর কাছে যাচ্ছি। এই কথা বলে উঠে হাঁটা শুরু করলাম। তখনই ভাইয়া আমার হাত ধরে বলল, আরে কই যাস, বস। আব্বুকে বলার দরকার কি? তাহলে বল মেয়েটাকে, আর কতদিন হলো? বড় ভাইয়ের সম্পর্কে এসব জানতে তো লজ্জা করে না? দেখ ভাইয়া, আমাকে সব বল, তা না হলে তোকে এমন বাস দেবো না, জীবনেও আর ওনার সাথে যোগাযোগ করতে পারবি না। আচ্ছা বলছি তো, ওর নাম রুবি। আমাদের ভার্সিটির 2য় বর্ষে পড়ে। 6 মাসের রিলেশনশিপ। রবি নামটা শুনে একটু অবাক হলাম। বাসে আমার পাশে বসা সেই মেয়েটা না তো? যদি হয় তাহলে তো ভাবি হিসেবে পারফেক্ট। না তেমন কিছু না। আচ্ছা, কাল আমি তোর সাথে তোদের ভার্সিটিতে যাব। কেন? তোর গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিবি।
আর আমি দেখব তোর পছন্দ কেমন। তারপর ভাইয়ার রুম থেকে বেরিয়ে মা বাবার রুমে গিয়ে আসবো আব্বু। আয়, কিছু বলবি? ভিতরে গিয়ে আম্মুর পাশে বসে, আম্মু তুমি বাসার এত কাজ করো, তোমার কষ্ট হয় না? তা হয়, কিন্তু কেন? তোমার কষ্ট কমানোর জন্য একজন পার্টনার আনি। তুই কি বোঝাতে চাচ্ছিস? তুই কি কাজের বুয়ার কথা বলছিস? আমি বলে কি আর তোমরা বুঝো কি? তুই কি বোঝাতে চাচ্ছিস? আমি বোঝাতে চাচ্ছি এটাই যে এ বাড়িতে একটা ভাবির দরকার, মানে এ বাড়িতে একটা পুত্রবধূর দরকার। আমার কথা শুনে আব্বু আম্মু কিছুক্ষণ চুপ থেকে। ভালো কথা বললি তো। আমি সব সময় ভালো কথা বলি। তা তোর ভাইয়ের কোনো মেয়ে পছন্দ আছে নাকি? আছে, কাল যাব ভাইয়ের সাথে দেখা করতে, পরে তোমাদের বলবো। এ কথা বলে নিজের রুমে আসলাম আর ভাবতে লাগলাম, যাকে দেখলাম বাসে আমার পাশে বসা মেয়েটা হয়। সবই মিলেছে, শুধু চেহারা মিললেই হয়। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে ভাইয়ার সাথে ভাইয়ার বাইকে করে ভার্সিটিতে যাচ্ছি। ক্যাম্পাসে ঢোকার পর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, সেদিকে খেয়াল না করে ভাইয়াকে অনুসরণ করতেছি। কিছুক্ষণ হাঁটার পর ভাইয়া একটা মেয়েদের গ্রুপে গিয়ে বলল, রবি। মেয়েটা তখন পিছন ফিরে তাকালো। আমি তো খুশি, কেননা এই সেই মেয়ে যার সাথে বাসে করে গল্প করতে করতে আসছি। আরে তুমি এখানে? আমারও একই কথা, তুমি এখানে? ওয়েট ওয়েট, তোমরা একে অপরকে চেনো নাকি? আরে ওর সাথে তো কাল কক্সবাজার থেকে আসছি। রবি, ও হচ্ছে আমার ছোট ভাই, আর পারভেজ ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ভাবি ভাইয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, হয়তো ভাবছে নিজের গার্লফ্রেন্ডকে ছোট ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তার মানে তুমি কাল রাতে ফোন দিয়ে ঝাড়ি দিচ্ছিলেন? তাই তো বলি, কাল ভাইয়াকে বাস স্টপে দেখি, আবার পরক্ষণে উধাও হয়ে গেল। খেয়াল করে দেখলাম দুজনেই লজ্জায় মাথা নিচু করে আছে। তারপর আমরা তিনজন মিলে সারাদিন ঘুরলাম। রাতে আব্বু আম্মুর কাছে গিয়ে বললাম, আব্বু আম্মু আমি মেয়ে দেখে এসেছি, আমার কাছে অনেক ভালো লাগছে, ভাবি হিসেবে পারফেক্ট, আর তোমাদেরও ভালো লাগবে। মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, কোরআনও পড়ে। তাহলে ঠিক আছে, আমরা আগামীকাল 2 দিন পর মেয়ে দেখতে যাব সবাই। এই 2 দিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। যেদিন মেয়ে দেখতে যাব তার আগের দিন রাত্রে ভাইয়া আমাকে ডাকলো তার রুমে। ভাইয়া আমাকে কেন ডেকেছিস? আমাকে একটু হেল্প করতে পারবি? কি সাহায্য ভাইয়া? রবিকে নাকি কাল ছেলেপক্ষ দেখতে আসবে, তুই একটু বাবা মাকে বল না রবির ব্যাপারে। আচ্ছা যাচ্ছি। তারপর ভাইয়ার রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে হাসতে হাসতে পেট ব্যথা করে ফেললাম। ও, এসব ব্যাপারে ভাইয়া এবং ভাবিকে বলি নাই, তাদের সারপ্রাইজ দেব বলে। তারপর ছাদ থেকে সিরিয়াস মোডে গিয়ে বললাম, ভাইয়া তোর জন্য দুঃখের খবর আছে। আমার কথা না শুনে ভাইয়ার মুখে আমাবস্যা নেমে আসছে। এটা দেখে আমার ভীষণ হাসি পেল, তবুও হাসিটা আটকে রেখে ভাইয়ার পাশে বসলাম। কি হয়েছে ভাইয়া? আমি গিয়া আব্বু আম্মুরে বলছি, তখন আব্বু বলছে কাল তোরে নিয়ে আব্বুর বন্ধুর মেয়ে দেখতে যাবে। এখন কি হবে? এদিকে রবি চিন্তা করতেছে, কাল তাকে দেখতে আসবে। ভাই কিছু একটা কর না প্লিজ। আমি কি করব? আব্বু বলছে মেয়ে পছন্দ হলে নাকি আংটি পরিয়ে আসবে। আমার কথা শুনে ভাইয়া মাথায় হাত দিয়ে বসে আছে। ভাইয়ার অবস্থা দেখে না হেসে পারলাম না, তাই রুম থেকে বের হয়ে হেসে গড়াগড়ি খেয়ে এই কি অবস্থা করে ফেললাম। তারপর ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া আমি একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? ভুলে গেছি। দূর হয় এখান থেকে। আব্বুকে এখন আপাতত বলছি যাতে কাল মেয়ে পছন্দ হলে আংটি না পরায়, আর তুই ভাবিকে একটা কল দিয়ে বলিস চিন্তা না করতে। তুই কি করবি? যা বলছি তাই কর। আচ্ছা। তারপর আমি ভাইয়ার রুম থেকে নিজের রুমে চলে আসি। মোবাইলে গেমস খেলে সময় পার করে দেই। কিছুক্ষণ পর আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিল, তাই খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ ফেসবুক ব্যবহার করে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে 11টা বাজে বাসায় আসলাম। তারপর গোসল করে রেডি হয়ে নিচে আসলাম। তারপর ভাইয়ার হবু শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভাইয়াকে দেখলাম মন খারাপ করে আছে। ভাইয়া আর কিছুক্ষণ, এরপর তুই নিজেই বিয়ে করার জন্য উতলা হয়ে যাবি। কি যা তা বলছিস? আমি বিয়ে করলে রুবিকেই বিয়ে করব। আহারে ভালোবাসা। দেখ হাসবি না, আমার কিন্তু রাগ হচ্ছে। এভাবে কথা বলতে বলতে চলে আসলাম। গাড়ি থেকে নেমে বাসার ভিতরে যাওয়ার জন্য হাঁটা দিলাম। ভাইয়া হুট করে দাঁড়িয়ে গেল। কিরে দাঁড়িয়ে গেলি কেন? এই বাসাটা কেমন চেনা চেনা লাগছে। আরে এটা তো রুবিদের বাসা।
এই 2 দিন রুবি ভাবির কথা চিন্তা করতে করতে মাথা নষ্ট করে ফেললি নাকি? কার বাসাকে বলছিস রুবিদের বাসা? ভিতরে গিয়ে ভাইয়ার হবু শ্বশুর শাশুড়ির সাথে বিনিময় করলাম। ভাইয়া আস্ত একটা হারামি, রবি ভাবির সাথে প্রেম করে অথচ রবি ভাবির বাবা মাকে চেনে না। আমি তো ভেবেছিলাম এখানেই ধরা পড়ে যাব। কিছুক্ষণ পর রবি ভাবিকে নিয়ে আসা হলো, কিন্তু এ কি, দুজনেই দেখি নিচের দিকে তাকিয়ে আছে। আরে আরে হাদারাম, একবার সামনের দিকে তাকা। না হবে না, আমাকেই কিছু করতে হবে। কি ব্যাপার ভাইয়া ভাবি, তোমরা নিচের দিকে তাকিয়ে আছো কেন? সামনে তাকাও। আমার কথা শুনে দুজনের দিকে তাকিয়ে বড় সড়ো একটা টাসকি খেলো। এরপর দুজনে আমার দিকে রাগী ভাব নিয়ে তাকালো, আর আমি মুস্কি মুস্কি হাসছি। 7 দিন পর বিয়ের তারিখ ঠিক হলো। সেখান থেকে বাড়িতে আসার সাথে সাথে ভাইয়া আমার কান ধরে তার রুমে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার অবস্থা পুরোই কেরোসিন। ভাইয়া হাত উপরে উঠালো, আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু না, মায়ের দেয় নাই, আমাকে জড়িয়ে ধরে আছে। আমিও ধরে আছি। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে, তোকে অনেক অনেক ধন্যবাদ। এটা কি হলো? ভাবির জিনিস আমাকে দিচ্ছিস কেন? তুই খুব শয়তান হয়ে গেছিস। এসব কথা স্যার, এখন আমাকে বকশিস দে। কিসের বকশিস? ওমা, যে জল গড়িয়ে যাওয়ার কথা ছিল নদীতে, সে জল নিয়ে গেলাম সাগরে, আর এখন বলছিস কিসের বকশিস? আচ্ছা এই নে ধর। কথা বলে ভাইয়া আমাকে 2000 টাকা দিল। সেটা নিয়ে চলে গেলাম বন্ধুদের কাছে। কিরে, কি জন্য আসতে বললি? মামা, পার্টি হবে, পার্টি। কিসের পার্টি? আরে ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে, এরপর আমার, তাই পার্টি দেব। সব কটাকে ফোন দে। এরপর সবাই মিলে মজা করলাম। এভাবে কেটে গেল 7 দিন। আজ ভাইয়ার বিয়ে, সারা বাড়ি আনন্দ, চারিদিকে সাজসজ্জা। বিয়েটাও হয়ে গেল। একদিন আমাদের সবাইকে ভাইয়ার শ্বশুর বাড়িতে যেতে বলল, তাই আমরা সবাই গেলাম দুপুরে খাওয়ার সময়। কি দেবরজি, মাংস নেও না কেন? তোমার না মাংস পছন্দ? আহা হা হা, ভাবি যখন চারপাশে মাংস থাকে না, তখন খেতে ইচ্ছে করে না। আর এগুলো রেখে দাও, আমি আসি 1 সপ্তাহ, কদিনে ইচ্ছে মতো খাবো। তোর কি আর কোনো কাজ নেই? খালি খাই। ও মা, তোর হিংসে হচ্ছে? তোর শ্বশুর বাড়ির খাবার খাচ্ছি বলে? তোর শ্বশুর বাড়ির খাবার খাচ্ছি বল, এটা ছিল আমার কপালে। যা, খাবো না আর। আহা দেবরজি, তুমি খাও, রাগ করে না। আর তুমি ওর সাথে এমন ভাবে কথা বলছো কেন? ওর যত ইচ্ছে খাক। দেখছিস, তোর সাথে জন্ম হওয়ার পর থেকে আসি, এত ভালোবাসা পাই নাই। আর ভাবি মাত্র 1 সপ্তাহ এসে কত ভালোবাসা দিছে। আহারে ভালোবাসা। তুই চুপ করবি? আব্বুর ধমক শুনে চুপচাপ খেতে লাগলাম। খাওয়া শেষে ভাবিকে বললাম ঘুম দেবো, একটা রুম দেখিয়ে দিতে। তাই ভাবি একটা রুম দেখিয়ে দিল। রুমে গিয়ে একটা ঘুম দিলাম। হঠাৎ মনে হলো আমার বুকের উপর ভারী কিছু একটা, তাই দেখার জন্য চোখ খুললাম। চোখ খুলে দেখি আমার চোখ ছানা বড়া হয়ে গেল। দিয়া! আমার চিৎকার শুনে সবাই রুমে চলে আসলো। কি হয়েছে পারভেজ, তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? কিরে, চুপ করে আছিস কেন? তেমন কিছু না। তারপর আর কিছু না বলে সবাই চলে গেল। দিয়া যাওয়ার আগে আমাকে চোখ মারলো, আর আমি বোকার মতো বসে আছি। ভাবির একটা বোন আছে জানতাম, কিন্তু দিয়া যে ভাবির বোন সেটা তো ভাবতে পারি নাই। আপনারা ভাবছেন দিয়ার সাথে আমার কি সম্পর্ক? তাহলে চলুন 8 মাস আগে। ভার্সিটিতে আজ নবীনবরণ অনুষ্ঠান। সব দায়িত্ব নিয়েছে বড় ভাইরা। আমি গান করতে পছন্দ করতাম, তাই বড় ভাইদের বলেছি আমি গান করব। যথারীতি আমার নাম বলা হলো। আমি আমার বন্ধু হৃদয়ের গিটার নিয়ে মঞ্চে উঠে সবাইকে সালাম দিয়ে গান শুরু করলাম। নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনায়, তুমি হিনা এ হৃদয়ে আমার, একাকী অসহায়। নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনায়, তুমি হিনা এ হৃদয়ে আমার, একাকী অসহায়। বেহারানোর বেদনায় উড়ে চলেছি সারাক্ষণ, তুমি হিনা মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। ফিরিয়ে দাও আমারে প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমারে প্রেম, তুমি ফিরিয়ে দাও। এই যে ভাইয়া দাঁড়ান। আমি ভেবেছিলাম অন্য কাউকে ডাকছে, তাই আমি নিজের মতো করে হেঁটে যাচ্ছি। তখন কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো। আমি মাথা উঁচু করে দেখি একটা মেয়ে। আপনাকে সেই কখন থেকে ডাকছি, আর আপনি চুপ করে চলে যাচ্ছেন। আসলে আমি সরি, আমি ভাবছিলাম আপনি অন্য কাউকে ডাকছেন তাই। ও আচ্ছা, কি জন্য ডাকছিলেন? ওহে,
আপনি কিন্তু অনেক সুন্দর গান গাইতে পারেন। ধন্যবাদ আপনাকে। আপনার নাম পারভেজ, 2য় বর্ষের ছাত্র, তাই তো? কিন্তু আপনি জানলেন কি করে? মঞ্চে যাওয়ার সময় আপনার নাম কোন বর্ষে পড়েন এটা বলে ডাকলো। ওহ আচ্ছা, আসি। কি বোকা আমি। তারপর সেখান থেকে চলে আসছিলাম, তখনই আমার পরিচয় জানতে চাইবেন না? ও হে, বলেন। এতপর সেখান থেকে চলে আসলাম। পরের দিন ভার্সিটি গেট দিয়ে ঢোকার সময় কালকের মেয়েটা মানে দিয়া হাজির। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আর একটা কথা, আমাকে আপনি তুমি করে বলবেন, আমি আপনার জুনিয়র। এভাবে কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম, আর দিয়ার ক্লাসে। এভাবে কেটে গেল অনেক দিন। প্রতিদিন ভার্সিটিতে আসলে আমার সামনে এসে হাজির, কেমন আছেন হাবিজাবি জিজ্ঞেস করত। একদিন ভার্সিটি গেট দিয়ে ঢুকছিলাম, তখনই বালিকা হাজির। কেমন আছেন? খটকা লাগলো, প্রতিদিন ভাইয়া বলে, আজকে বলে নাই। ভালো, তুমি? ভালো। আচ্ছা, প্রতিদিন ভাইয়া বলতে আজকে ভাইয়া বললে না কেন? ভালোবাসার মানুষকে ভাইয়া বলা যায়। মানে? মানে সোজা বাংলা কথা, আমি আপনাকে ভালোবাসি। 1000 ভোল্টের শক খেলাম। দেখো, আমার গার্লফ্রেন্ড আছে। মিথ্যা কথা বললে লাভ নাই। আমি জানি আপনার কোনো গার্লফ্রেন্ড নাই, ইভেন কোনো মেয়ে ফ্রেন্ডও নাই। বালিকা দেখি আমার সম্পর্কে সব তথ্য নিয়ে মাঠে নেমেছে। এখন কি করি, মাথায় কিছু আসছে না। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। দিয়াকে আর কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে চলে আসলাম। ক্লাস শেষে লুকিয়ে যাওয়ার চেষ্টা করলাম, তখনই পেছন থেকে। কি ব্যাপার, চোরের মতো কোথায় যাচ্ছেন? কই, আমি চোরের মতো যাচ্ছি? আমি তো মেসেজ আসছিলাম। তাহলে যাওয়ার সময় এদিক সেদিক উকিঝুঁকি দিয়ে কি দেখছিলেন? দূর বলে সেখান থেকে চলে যাচ্ছিলাম। পেছন থেকে দিয়া জোরে জোরে বলছিল, আরে দাঁড়ান, আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। আমি সেখানে 1 মিনিটও না দাঁড়িয়ে মেসেজ চলে আসলাম। সেদিন রাত্রে মোবাইলটা বেজে উঠলো, হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার। হ্যালো। কেমন আছেন? জি ভালো, আপনি কে বলছেন? আপনার জানু বলছি। জানু জানু জানু, সরি, রং নাম্বার। আমার কোনো জানু নেই, আপনি ভুল নাম্বার ফোন দিচ্ছেন। জি না, আমি ঠিক নাম্বারে ফোন দিয়েছি। আপনি আমাকে চেনেন? তাহলে বলেন তো আমি কে? বালিকা তোতা পাখির মতো আমার জন্ম থেকে শুরু করে সব বায়োডাটা বলে দিয়েছে। এবার আমি অবাক না হয়ে পারলাম না, সাথে সাথে বালিকাকে জিজ্ঞেস করলাম, এই আপনি কে বলেন তো? আর আমার সম্পর্কে আপনি এত কিছু জানলেন কি করে? আমি আপনার জানু। আরে আজব, আপনার নাম কি সেটা তো বলেন। নাম বললে চাকরি থাকবে না। কি, আপনি আমার সাথে কথা বলার জন্য চাকরি নিয়েছেন? আরে তা না, নাম বললে আপনি আর কথা বলবেন না, তাই নাম বলছি না। এমনিতেও আমি আপনার সাথে কথা বলবো না। এ কথা বলে আমি কলটা কেটে দিলাম আর নাম্বারটা ব্লক লিস্টে পাঠিয়ে দিলাম। এভাবে যাচ্ছিল আমার দিনকাল। ভার্সিটিতে দিয়া জ্বালাতন করে, আর রাত্রিবেলা সেই অচেনা মেয়ে। বুঝি না অপরিচিত মেয়েটি এত নাম্বার কই পায়। 10টির মতো নাম্বার ব্লক করছি, কিন্তু সেই মেয়েটির জ্বালাতন কমে নাই। আচ্ছা, এটা দিয়া নয় তো? কথাগুলো ক্যাম্পাসে একা বসে বসে ভাবছিলাম, তখনই দিয়ার আগমন। এইখানে একা বসে বসে কি ভাবছেন? আমাকে বলতেন, তাহলে একসাথে বসে কথা বলতাম। আচ্ছা, তুমি এত নাম্বার কই পাও? মানে? এই যে আমি তোমার 10টি নাম্বার ব্লক করেছি, তারপরও প্রতিদিন কল দাও, এত নম্বর কই পাও? আপনাকে কে বলেছে যে আমি আপনাকে ফোন দিয়ে কল দেই? আমি জানি তুমি প্রতিদিন কল দাও, এমন করো কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি। দূর, এসব ভালো লাগে না। আমার অধিকার আমি আদায় করব। দেখো, আমি প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। তাহলে চলেন আমরা বিয়ে করি। তুমি কি পাগল? হ্যাঁ, আমি আপনার প্রেমের পাগল। দূর। প্লিজ আমাকে একটু ভালোবাসেন, আমি আর কিছুই চাই না। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। আমারও ভালোবাসতে ইচ্ছে হয়, কিন্তু ভীষণ ভয় হয় যদি হারিয়ে ফেলি, তাই ভালোবাসতে ইচ্ছে করে না। এভাবে কেটে গেল 8 মাস। এই 8 মাস দিয়া কতবার যে আমাকে ভালোবাসি বলেছে তার হিসেব নেই। আমি নিশ্চিত আমার পরিবর্তে যদি অন্য কাউকে এতদিন বলতো, তাহলে হয়তো তাদের রিলেশন হয়ে যেত। কিন্তু আমি ভয়ে সামনে এগোতে পারছি না। আমি যাকে ভালোবাসবো তাকে সারা জীবনের জন্য ভালোবাসবো। দরজা খোলার শব্দে অতীত থেকে বর্তমানে আসলাম। তাকিয়ে দেখি দিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে। এই কয়দিনে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আগের থেকে অনেক চিকন হয়ে গেছে। এতদিন হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করে নাই। কি দিয়া দরজা বন্ধ করছে কেন?
এ কি, তুমি দরজা বন্ধ করছো কেন? চুপ, একটা কথা বলবেন না। এই কথা বলে আমার দিকে এগিয়ে আসছে। আরে আজব, তুমি আর কিছু বলতে না দিয়ে আমাকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিল। আমি ছাড়ানোর চেষ্টা করেছি কিন্তু পারছি না। বুঝলাম না আমার থেকে দিয়ার গায়ে এত শক্তি আসলো কোথা থেকে। এভাবে 7-8 মিনিট থাকার পর ছেড়ে দিল। এতক্ষণ থাকার ফলে দুজনে হাঁপিয়ে গেলাম। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি।